প্রিয়া খানার চৈতি শপিং করতে গিয়েছিল। চৈতি সদর দরজার মুখে পা রাখতে আরশকে দেখতে পেল। অবনীর চোখও গেল চৈতির দিকে। চৈতি হাতে শপিং ব্যাগগুলো ফেলে টানা টানা কণ্ঠে আরশ বেবি করে দৌড়ে আরশের দিকে আসছিল। আর অমনি অবনী নিজের পা বাড়িয়ে দিল। চৈতি স্পিডে দৌড়ে আসছিল, তাই ল্যাংচিত খেয়ে তাল সামলাতে না পেরে ধপ করে নিচে পড়ে গেল। সবাই আহাম্মক হয়ে চৈতির দিকে চেয়ে রইল। অবনীর তো হাঁ হু করে হাসতে ইচ্ছে করছে, কিন্তু সবাই বুঝে যাবে বলে প্রাণ খুলে হাসতেও পারছে না। আরশ তো ফিক করে হেসে দিল। সেই সাথে জাহানারা খান বাকি নেই বিদ্যুৎও। সবার মুখে হাসি থাকলেও হাসি নেই প্রিয়া খানের মুখে। তিনি দ্রুত এগিয়ে এসে চৈতিকে ফ্লোর থেকে উঠিয়ে বলল, তোমরা কি মানুষ? দেখেছো মেয়েটা পড়ে গেছে, যেখানে তাকে টেনে তুলবে সেখানে তা না করে সবাই হাসছো। অবনী হাসি থামিয়ে নিজের হাসি কন্ট্রোল করে গলা ঝাড়ি দিয়ে বলল, সেই তো, সবাই এরকম হাসাহাসি করছো কেন? আর ননদিনী, তুমি এবার এরকম ঝড়ের বেগে তড়িৎ গতিতে ছুটছিলে কেন? আহাগো, তোমাকে এভাবে পড়ে যেতে দেখে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। যা বলে বোঝাতে পারবো না। সবার সামনে এভাবে অপমানিত হয়ে চৈতির মনে প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলে উঠল। অবনীর উপর রাগে ফুঁসছে চৈতি। অবনী যে কথাটা গা জ্বালানোর জন্য বলেছে সেটা প্রিয়া খান খুব ভালো করেই বুঝতে পারছেন। তাই তিনি কড়া কণ্ঠে বলল, থাক, তোমাকে আর এত আলগা দরদ দেখাতে হবে না। চৈতিকে বলল, এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, রুমে চলো দেখি কোথায় লেগেছে তোর। তারা যেতেই সবাই হাঁ হু করে হেসে দিল। এতক্ষণ সবাই খুব কষ্টে হাসি কন্ট্রোল করছিল। একটা কথা চিরন্তন সত্যি, আমরা যখন কাউকে চোখের সামনে ধপ করে পড়ে যেতে দেখি, তখন তাকে উঠানোর জন্য চিন্তা মাথায় আসার বদলে মুখে হাসিটা আসে সবার আগে। এই দৃশ্যটি হলো বিনা টিকিটে হালকা বিনোদন। আরশের বিদ্যুৎ বেরিয়ে পড়ল। আজকে অবনী নিজে দুপুরের রান্নার দায়িত্ব নিল। অবনীর মন আজ খুশিতে ফুরফুরে হয়ে আছে। একটা পাতানো ভাই পেয়েছে, তাই সকলের দুপুরের খাবারের দায়িত্ব অবনী নিজেই নিল। আপন মনে বাহারি রকমের খাবার রান্না করছে অবনী। মারিয়াকে কিছুই রাখতে দেয়নি, তবে টুকটাক এটা ওটা এনে দেওয়া সবজি, মাছ, মাংস এসব মাহিয়াই কেটে দিয়েছে। অবনী মারিয়াকে পাঠিয়ে দিয়েছে বিশ্রাম করতে। রান্না শেষে অবনী খাবারগুলো ঢেকে রেখে জাহানারা খানের রুমের দিকে পা বাড়ালো খোশ গল্প করবে বলে। অবনীর রান্নার ফাঁকে ফাঁকে জাহানারা খান এসে দেখে গিয়েছিল তাকে। মারিয়ার সাথে অবনীর খুব ভাব হয়ে গেছে। এই বাড়িতে অবনীর এই দুইজন মানুষকেই বেশি ভালো লাগে। আর তার শ্বশুর আছে কোনো রকম। আর আরশ তো এই ভালো তো এই খারাপ। আরশকে বোঝা অবনীর পক্ষে অসম্ভব। অবনী জাহানারা খানের দরজার চৌখাটে দাঁড়িয়ে বলল, দাদু আসবো? আরে এসো এসো, তোমাকে কতবার বলেছি আমার ঘরে আসতে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অবনী স্বভাবসুলভ হাসি দিল। তারপর অবনী জাহানারা খানকে তাদের বাড়ি যাওয়ার ঘটনা থেকে শুরু করে আসার পথ পর্যন্ত সব ঘটনা বলল। সব শুনে জাহানারা খানের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তাদের গল্পের মাঝেই আরশের ডাক পড়ল। তারা ফ্রেশ হয়ে নিচে আসছে টেবিলে খাবার রেডি করতে। বিদ্যুৎ আর আরশ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। একে একে সবাই টেবিলে বসেছে। গ্রানে সবার পেট ভরে গেছে। নানান রকম খাবারের গ্রানে সবার পেটের ক্ষুধা যেন গুরুতরভাবে নাড়া দিয়ে উঠল। চৈতি এসে আরশের পাশের চেয়ারটায় বসে পড়ল। চৈতিকে নিজের পাশে দেখে আরশ বলল, কি ব্যাপার, এতগুলো চেয়ার খালি থাকতে তুই আমার পাশে এসে বসলি কেন? তোকে না ওই দিন বারণ করেছিলাম আমার চোখের সামনে না আসতে? কেমন আরশ বেব, আমি তো বলছি আমি ভুল করে ফেলেছি। সেদিনের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইনি। বল, সামান্য একটু খাবার টেবিলে বসেছি, এটা তো রিয়্যাক্ট করার কি আছে? অবভিয়াসলি এটা রিয়্যাক্ট করার বিষয়, কারণ আমার পাশের চেয়ারটা তোর নয়, তুই অন্য চেয়ারে গিয়ে বস। এভাবে কেন বলছিস আরশ? অবনী এ বাড়িতে বউ হয়ে আসার আগে তো আমি তোর পাশের চেয়ারটাই বসতাম, তাই না? সেটা ও এ বাড়িতে আসার আগে। এখন যেহেতু ও চলে এসেছে, সো তুই অন্য চেয়ারে গিয়ে বস। চৈতি রাগে কটমট করতে করতে চেয়ার ছেড়ে উঠে গেল। অবনী সবাইকে খাবার বেড়ে দিল। জাহানারা খান অবনীকেও বসতে বলল। অবনী বলল,
সবার খাওয়া শেষ হয়ে গেলেই সে খেয়ে নেবে। আরও সাথে মোবাইল নিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে বলল, আমার খাবারটা ঢেকে রাখো তো, আমার একটা জরুরি কল করার আছে। আরশের উঠে যাওয়াটা অবনীর সন্দেহ হলো, সত্যি জরুরি কল নাকি অন্য কিছু। এদিকে জাহানারা খান কিছু একটা আঁচ করে ঠোঁট চেপে হাসলো। সবাই খাওয়া শুরু করলো। সবাইকে এরকম মজা করে খেতে দেখে চৈতি একটু আশ্চর্য হলো। চৈতি এতক্ষণ খাবারে হাত দেয়নি। তার উদ্দেশ্য ছিল সবাই আগে খাবার নিয়ে রিপোর্ট দেবে, নিঃসন্দেহে অখাদ্য কুখাদ্য এসব মন্তব্য করবে, কিন্তু তার কিছুই ঘটল না। সবাই এত মজা করে খাচ্ছে দেখে চৈতিও খাওয়া স্টার্ট করলো। একটু মুখে নিতেই ঝাল ঝাল বলে লাফিয়ে উঠল। প্রিয়া খান চৈতির পাশেই বসেছিল। তিনি দ্রুত চৈতির দিকে পানি এগিয়ে দিল। চৈতি গড় গড় করে এক জগ পানি নিমিষেই শেষ করে ফেলল, কিন্তু তবুও ঝাল কমার নাম নেই। ঝালের চোটে চৈতি কথাই বলতে পারছে না। চৈতি কোনো রকমে হাঁপাতে হাঁপাতে অবনীর দিকে আঙুল তুলে পড়ল। এই মেয়েটা ইচ্ছে করে আমার খাবারে ঝাল মিশিয়ে দিয়েছে। শুধু ঝালই নয়, সাথে অত্যাধিক পরিমাণ লবণ। এই মেয়ে, তোমার সাথে আমার কি এমন শত্রুতা? হ্যাঁ, নাকি আমি এ বাড়িতে থাকছি বলে তোমার সেটা সহ্য হচ্ছে না? চৈতির কথায় সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। তখন অবনী বলল, ঠিকই বলেছ তুমি, তবে কথাটার মাঝে একটু ভুল বলেছ। আমার তো মনে হচ্ছে আমি না, বরং তোমারই সহ্য হচ্ছে না আমি এ বাড়িতে থাকছি বলে। অবনীর কথা শুনে প্রিয়া খান তেলে বেগুনে জ্বলে উঠল। তিনি শক্ত কণ্ঠে অবনীকে বললেন, চুপ করো তুমি, অসভ্য মেয়ে কোথাকার, ম্যানার্স জানো না? একে তো মেয়েটাকে আজ হিংসের ছোটে মেরে ফেলতে চেয়েছিলে, তার উপর আবার বড় বড় কথা বলছো। ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তোমার অবস্থা তো দেখছি ঠিক সেরকম। বাড়ির সকলে কেন যে তোমায় এখন এই বাড়িতে অ্যালাউ করছে আমি তো বুঝতেই পারছি না। তোমাকে তো এই মুহূর্তে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এত চেঁচামেচি শুনে আরও শেষে বলল, কি হয়েছে এখানে, এত চেঁচামেচি কিসের? প্রিয়া খান মুখ বাঁকিয়ে বলল, কি হয়েছে সেটা আমাদের না জিজ্ঞেস করে তোর বউকে জিজ্ঞেস কর। তোর বউয়ের জন্য মনে হচ্ছে এ বাড়িতে থাকা দুষ্কর হয়ে পড়বে। মায়ের এরকম ঘোরানো পেছানো কথা আরশের পছন্দ হলো না। আরশ চোয়ার শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, আমি তো এতে ঘুরিয়ে পেঁচিয়ে কথা শুনতে যাইনি। কি হয়েছে সেটা কেউ ক্লিয়ারলি বলবে আমাকে। বলে কি হবে? হ্যাঁ, সব শুনে তুই কি তোর বউকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিবি? চৈতি আরশের কাছে এগিয়ে গিয়ে নেকা নেকা কণ্ঠে বলল, দেব, এই মেয়েটা হিংসে করে আমার খাবারে অত্যাধিক ঝাল আর লবণ মিশিয়ে দিয়েছে। চৈতির কথা শুনে আরশ কোনো রিয়াকশনই দিল না। আরশ মোবাইলের দিকে মনোযোগ দিল। আরশের হেয়ালিপানা দেখে প্রিয়া খান বলল, কি হলো বাবুন, এখন চুপ করে আছিস কেন? নাকি তোর বউ কাউকে খুন করে ফেললো? তোর কাছে সেটা অন্যায় নয়? মায়ের কথা শুনে আরশ মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, এখন তুমি কি বলতে চাইছো মাম? একটা বাহিরের মেয়ের জন্য অবনীকে আমি বাড়ি থেকে বের করে দেব? প্রথম কথা হচ্ছে, অবনী এরকম কিছু করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া কাজটি যে অবনী করেছে তার উপযুক্ত প্রমাণ কি তোমাদের কাছে আছে? শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে একজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কি করে বলতে পারো তুমি মম? প্রিয়া খান এবার তাচ্ছিল্যের স্বরে বললেন, ও আচ্ছা, মানে এখন তোর বইয়ের নামে নালিশ দিতে আমাদের একে প্রমাণ জোগাড় করতে হবে। প্রিয়া খান জাহানারা খানের দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার শাশুড়ি মা, আপনার মুখটা এখন বন্ধ কেন? নাকি আপনার রসগোল্লা না জানি মিষ্টির বেলায় 7 খুন মাপ? আপনি নাকি পেশায় জাজ, তো এবার বিচারটা করুন। অবনী এতক্ষণ পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি দেখছিল আর দেখতে চেয়েছিল আরশের রিয়াকশন কি হয়। অবশেষে অবনী সহ্যের সীমা ছাড়িয়ে বলল, অনেকক্ষণ যাবৎ তামাশা দেখছিলাম, কিন্তু আমি এটাই বুঝে উঠতে পারছি না যে একটা মানুষ এতটা নিখুঁতভাবে অভিনয় কি করে করতে পারে। অবনীর কথা শুনে চৈতির মনে ভয় সৃষ্টি হলো। চৈতি মনে মনে বলছে, এই রে, এই মেয়েটা কি কিছু দেখে ফেললো নাকি? দেখলে বা কি, ওর কাছে তো কোনো প্রমাণ নেই, তাই না? না, ভয় পাওয়া চলবে না, দোষটা ওর ঘাড়েই চাপাতে হবে। চৈতি অবনীকে বলল, এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? একটা জিনিস খুবই হাস্যকর, দোষ করলাম আমি আর তোলাচ্ছ তুমি। এখন আমি সবাইকে একটা ভিডিও প্লে করে দেখাবো, আশা করি তাহলে আর আমায় কষ্ট করে কিছু বলতে হবে না।
ভিডিও ফুটেজ দেখে সবাই ভরকে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চৈতি খাবার থেকে ঢাকনা সরিয়ে মরিচের গুঁড়া আর কতগুলো লবণ ঢেলে দিয়েছে। চৈতির চোখে মুখে ভয় স্পষ্ট, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভিডিও শেষ হতে অবনী বলল, মনে হচ্ছে আমার ননদি স্টার জলসা জি বাংলা বেশি বেশি দেখে আর খলনায়িকাদের ফলো করে। তো ননদিনী, তুমি বরং এ বাড়িতে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট না করে সিনেমার কাজে লেগে পড়ো। অবনী ঘাড় ঘুরিয়ে প্রিয়া খানকে উদ্দেশ্য করে বলল, আর শাশুড়ি মা, আপনাকে বলছি, আপনি শাশুড়ি রয়ে গেলেন, মা আর হতে পারলেন না। চৈতি তুতলিয়ে বলল, সব মিথ্যে, এই মেয়েটা আমাকে ফাঁসাতে চাচ্ছে। এই মেয়ে, তুমি এই ভিডিও কোথা থেকে আনলে? তোমরাই বলো, যদি আমি এসব মিশিয়ে দিতাম তাহলে শুধু আমার প্লেটেই কেন এমন হলো? সবার বেলায় তো ঠিকই ছিল। তোমার মতো কুটনি বুদ্ধিওয়ালা লোক যদি ঘরে থাকে তাহলে তো প্রতি পা সাবধানতা অবলম্বন করেই ফেলতে হবে, তাই না? আমি রান্নাঘর থেকে বের হওয়ার আগেই আজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো গণ্ডগোল পাকাতে পারো। সেদিন যেভাবে আমার লেহেঙ্গার ব্লাউজ চড়িয়ে ধরার নাম করে ছিঁড়ে দিয়েছিলে, কী ভেবেছিলে আমি বুঝতে পারবো না? আর আজ আমি কিচেনের সেল বক্সে মোবাইলের ক্যামেরা অন করে রেখেছিলাম। কিছু খাবার আমি আগেই সরিয়ে রেখেছিলাম, তারপর রান্নাঘরে এসে আগে ক্যামেরাটা চেক করলাম, দেখে আমার সন্দেহটা ঠিক ছিল। তাই ভালো খাবারগুলোকে সবাইকে দিয়ে তোমার ভেজালযুক্ত খাবার তোমাকেই দিলাম। সেটা তুমি আমাকে অপদস্থ করতে মিশিয়েছ। সবাই তো পুরো স্তব্ধ হয়ে গেল। শেষে কিনা দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ ফুসছে। জাহানারা খান বলল, ছি ছি ছি, এসব কোনো মানুষের কাজ? আরশ তার মাকে উদ্দেশ্য করে বলল, মম, তুমি বলেছিলে না উপযুক্ত বিচার করতে? চৈতির উপযুক্ত বিচার হলো আজকের পর থেকে ও আর এই বাড়িতে থাকবে না। আমাদের পুরনো বাড়িতে ওকে রেখে এসো, ওটাই ওর জন্য উপযুক্ত জায়গা। দ্রুত ওর লাকেজ গুছিয়ে দাও বাবুন। আরশ তার মাকে থামিয়ে বলল, আর কোনো কথা নয় মম। আরশ তার মাকে থামিয়ে বলল, আর কোনো কথা নয় মম, অনেক হয়েছে, আর না। এ বাড়িতে হয় আমি থাকবো, আর না হয় চৈতি থাকবে। ছেলের এমন কথা শুনে প্রিয়া খানের বুক ধুকবুক করে উঠল। ছেলের রাগ সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই কষ্টটা বুকের মধ্যে চেপে রাখল। চৈতির আগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বিদায় নিল। ভয়ঙ্করভাবে এর প্রতিশোধ নেবেও। চৈতিকে বাড়ি থেকে তাড়িয়ে অবনী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনে ডাইনিটাকে বিদায় করতে পেরেছে। যা কাণ্ড ঘটে গেল, এরপর আর কারো খাবার খাওয়ার ইচ্ছে জাগলো না। নিজের শত্রুকে তাড়িয়ে অবনী একটা শান্তির ঘুম দিল। বিকেল 4:30টার দিকে অবনীর ঘুম ভাঙল। দেখতে পেল আরশ সোফায় বসে মোবাইল টিপছে। ওর দিকে এক নজর তাকে আবার মোবাইলে কী নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর ঠোঁট চাপা হাসি। অবনী সেদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমের দিকে গেল ফ্রেশ হতে। আয়নার দিকে নিজের চেহারা দেখে পরে করে চিৎকার করে উঠল। অবনীর চিৎকার শুনে জাহানারা খান আর মারিয়া দৌড়ে এলো কি হয়েছে জানার জন্য, কিন্তু এসে যা দেখলো তাতে দুজনই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। বাদ নেই আরশও, হাসবে নাই বা কেন? অবনীকে পুরো জোকারের মতো দেখাচ্ছে। পুরো মুখে পাউডার, চোখের ওপর নিচে ভয়ঙ্করভাবে কাজল দিয়ে আর্ট করা, ঠোঁটেও কাজল লেপটে আছে, নাকের ঢগায়ও লিপস্টিক লাগানো, ঠোঁটের পাশে গালের মধ্যে কাজল দিয়ে বিড়ালের দাড়ির মতো আর্ট করা। সব মিলিয়ে অবনীকে জোকারের চেয়ে কোনো অংশে কম লাগছে না। অবনী খুব রাগ হলো সবাইকে এরকম হাসতে দেখে। জাহানারা খান কোনো মতে হাসি থামিয়ে বলল, মিষ্টি, তোমার এই অবস্থা হলো কিভাবে? আরশ ভাবেই জবাব দিল, কিভাবে আর হবে, আমি এরকম করেছি। অবনী রেগে চেঁচিয়ে বলল, কেন করলেন আপনি এটা? দাদু, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি যদি এর বিচার না করো তাহলে আমিও কিন্তু উনি ঘুমালে ওনার চুল কেটে টাকলু বানিয়ে দেব। অবনীর কথা শুনে আরশ ফিক করে হেসে দিল। আরশ ঠাট্টা স্বরে বলল, হ্যাঁ, তুমি আমার চুল কাটবে আর আমি কি তাকিয়ে থাকবো নাকি? আমিও তোমার চুল কেটে এলোকেশি পেতনি থেকে ন্যাড়া বউ বানিয়ে দেব। জাহানারা খান আরশের কান টেনে ধরে বলল, খুব বেশি বেড়ে গেছো তাই না? আমার মিষ্টিকে জ্বালাতে খুব মজা লাগে। আহ দাদু, লাগছে তো। কান ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আগে মিষ্টিকে সরি বলো।
আশা দূর থেকে কান ছাড়িয়ে বলল, অসম্ভব। ও আমার কাদা মাখা পিক তুলে রেখেছে। ওকে বলো এক্ষুনি ওর মোবাইলের পাসওয়ার্ড বলতে, আমি নিজেই ডিলিট করব। অবনী বলল, অসম্ভব। ভেবেছিলাম একটু ভালো করে বললেই ডিলিট করে দেব, কিন্তু আপনি যা করলেন এরপর তো ডিলিট করার প্রশ্নই আসে না। ডিলিট না করলে তোমার এই জোকার মার্কা পিক আমি ভাইরাল করে দেব। যদি নিজের ভালো চাও তো ভালোই পাসওয়ার্ড বলে দাও। দিব না। ওকে, তাহলে আমি পিক ভাইরাল করে দিচ্ছি। আরে পাসওয়ার্ড তো বললামই। আজব, কখন বললে তুমি? কই, আমরা কেউই তো শুনতে পাইনি। আরে পাসওয়ার্ডই দিব না। হোয়াট? কতটা স্টুপিড হলে এতটা একটা মানুষ এরকম একটা পাসওয়ার্ড দিতে পারে? চুপ করুন, একদম আমাকে স্টুপিড বলবেন না। আপনার থেকেও আমার ব্রেন অনেক ভালো। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এক মিনিট, আপনি আমার পিক ডিলিট করছেন? আর আমার পিকটা? আমি তোমার মতো নই, বুঝেছ? তোমার মতো অত আজারের সময় নেই যে তোমার ওই জোকার মার্কা পিক মোবাইলে রাখবো। তোমার ওই জোকার মার্কা পিক যদি আমার গ্যালারিতে রাখি, আমার গ্যালারির ইজ্জত আলাদা হয়ে যাবে। কি তার মানে আপনি আমাকে বোকা বানালেন? আবারও হাসালে তুমি ঠিক কবে ইন্টেলিজেন্স ছিলে? আর সে একটু ভাবুক ভঙ্গিতে ব্যঙ্গ করে বলল, কই আমার তো মনে পড়ছে না। তা কেন মনে পড়বে? মনে তো সব শয়তানি বুদ্ধিতে ভর্তি। এখন আমি মুখ পরিষ্কার করব কিভাবে? আরস ভাবে বলল, ভীম সাবান দিয়ে। হোয়াট? আর এত আশ্চর্য হওয়ার কি আছে? ভীম সাবান দিয়ে যদি পাতিলের কালি ওঠে, তাহলে তোমার মুখের কালিয়ে উঠবে। জাহানারা খান বলল, দাদু ভাই, এই কাজটা তুমি মোটেও ঠিক করনি। এছাড়া আমার আর কি করার ছিল দাদু? ও যদি ভালোই পিকটা সেদিন ডিলিট করে দিত, তাহলে আমাকে কষ্ট করে এসব করতে হতো না। ওরও তো এত ভোগান্তিতে পড়তে হতো না। তোমার মিষ্টিকে জানিয়ে দাও ভবিষ্যতে আর যেন আমার পেছনে না লাগতে আসে। কথাটা বলে আরস একটা ভাব নিয়ে সানগ্লাস চোখে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। অবনী বলল, দাদু দেখেছো? তোমার আদরের দাদু ভাইয়ের বিহেভ দেখেছো? একে তো অন্যায় করেছে, তার উপর কেমন ভাব দেখিয়ে চলে গেল। রাগ করো না মিষ্টি, দুলাভাই আসলে তোমাকে রাগানোর জন্য এরকম করেছে। অবনী একটু অভিমানী সুরে বলল, হয়েছে, নিজের দাদু ভাইয়ের হয়ে আর সাফাই গাইতে হবে না। তুমি যে তোমার দাদু ভাইয়ের পক্ষে কথা বলবে তা আমি জানতাম। আমাকে তো আর কেউ ভালোবাসে না যে আমার পক্ষ হয়ে কথা বলবে। জাহানারা খান অবনীর দিকে এগিয়ে বলল, হয়েছে, আর অভিমান করতে হবে না। আমি দুজনকেই ভালোবাসি। এখন চলো ফ্রেশ হতে হবে। অনেক কষ্টে অবনী মুখ পরিষ্কার করল। অবনীর ফর্সা মুখ একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। সন্ধ্যার দিকে আরস জাহানারা খানকে বলল, দাদু, আমি আর বিদ্যুৎ একটু বাইরে থেকে ঘুরে আসি। জাহানারা খান তাদের জিজ্ঞেস করলো, কোথায় যাবে দাদু ভাই? আরস শীতল কণ্ঠে জবাব দিল, দাদু একটু দিঘির পাড়ে যাব। অবনী তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল আর ওদের কথা শুনছিল। অবনী এসে বিদ্যুৎকে বলল, ভাইয়া, আমিও তোমাদের সাথে যাব। অবনীর কথা শুনে আরস ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে বলল, তোমাকে যেতে হবে না, আমরা যাচ্ছি। আমাদের মাঝে তোমার কি কাজ? অবনী আরসের উপর রেগে আছে, তেমন ভাব করলো সে যেন আরসের কথাটা শুনতেই পায়নি। অবনী আরসের থেকে মুখ ফিরিয়ে বিদ্যুতের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি তোমার সাথে যেতে চাইছি, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? অবনী এভাবে ইগনোর করায় আরস অগ্নিদৃষ্টিতে বিদ্যুৎ আর অবনীর দিকে তাকিয়ে আছে। হাত জোড়া অটোমেটিক মুষ্টিবদ্ধ হয়ে গেল, চোখগুলো রাগে লাল হয়ে আছে। আরস জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বিদ্যুৎ আরসের দিকে তাকিয়ে খুব ভালোই বুঝতে পারছে আরস রেগে গেছে। বিদ্যুৎ আরসের দিকে তাকিয়ে বোকা হেসে পড়ল। অবনী যখন যেতে চাইছে তুই আর আপত্তি করিস না। বিদ্যুৎ অবনীকে বলল, যা তুই রেডি হয়ে আয়। বিদ্যুতের কথা শুনে অবনীর চোখে মুখে খুশির ঝলক নেমে এলো। অবনী খুশি মনে পেছন ঘুরে পা বাড়ালো। অবনী আর চোখে তাকিয়ে দেখছে আরস প্রচণ্ড রেগে আছে, কিন্তু অবনী সেদিকে পাত্তা না দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। আরস সামনের দিকে ফিরেই হাতটা পেছনে বাড়িয়ে অবনীর ডান হাতটি ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে ঝাঁঝালো কণ্ঠে ঝাড়ি দিয়ে বলল, আমি কি তোমাকে যেতে বলেছি? আনসার মি, ড্যাম ইট। অবনী নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আশ্চর্য, আপনি তো রিয়াক্ট কেন করছেন? হাত ছাড়ুন আমার।
লাগছে। আমাকে ইগনোর করার দুঃসাহস কোথা থেকে পাও তুমি? সুন্দর করে কথা বলছি তাও তোমার সহ্য হচ্ছে না? সবসময় এরকম ভাব নাও যেন তুমি সেলিব্রিটি কেউ। এখন তোমার সাথে কথা বলতে আমার পারমিশন লাগবে? নিজে কি মনে করো তুমি? হ্যাঁ, অনেক স্মার্ট, স্ট্যান্ডার্ড। আমাকে কি মনে হয় তোমার? আমি স্যাসটা, যেভাবে খুশি ইগনোর করবে? শোনো, তোমার মতো হাজারটা মেয়ে আমার পেছনে লাইন ধরে পড়ে থাকে শুধুমাত্র আমার সাথে একটু কথা বলার জন্য, আর সে জায়গায় তুমি আমাকে ইগনোর দেখাচ্ছ। ইগনোর দেখাতে হলেও নিজের স্ট্যান্ডার্ড দেখে তারপর দেখাতে হয়, বুঝেছো? নিজের অবস্থানটা ভুলে যেও না। আর আমার সাথে ইগনোর একদমই দেখাতে আসবে না, আমি সেটা অ্যালাউ করব না। মাইন্ড ইট। আরসের কথাগুলো ধারালো ছুরির মতো অবনীর বুকে গিয়ে বাঁধল। অবনীর ভেতরে ঝড় বয়ে চলেছে, অবনীর ভেতরে ঝড় বয়ে চলেছে। আরস যে এইভাবে অপমান করবে এটা অবনী ভাবতেও পারেনি। অবনীর মনে আরসের প্রতি অভিমান জন্ম নিল। চোখের কোণায় পানি জন্মে আছে, যেন এখনই গড়িয়ে পড়বে। কোনো মতে আটকে রেখেছে পানিগুলো, তবু অবদ্ধ পানি বাঁধ ভেঙে টপ টপ করে অঝোর ধারায় গড়িয়ে পড়েছে। অবনীর চোখে পানি দেখে আরসের রাগটা নিমিশে হালকা হয়ে গেল। আরসকে এভাবে রেগে যেতে দেখে সবাই অবাক। আকবর খান পেশা একজন অ্যাডভোকেট, একটা মামলার ঝামেলা মিটিয়েছে আজ, তাই গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। প্রিয়া খান পাশেই ছিল, কিন্তু হঠাৎ আরসের এত কড়া কণ্ঠ শুনে প্রিয়া খান রুম থেকে বেরিয়ে উপর থেকে ওকে দিয়ে কাহিনীটা কি বোঝার চেষ্টা করছে। জাহানারা খান এগিয়ে এসে আরসের হাত থেকে অবনীর হাতটা ছাড়িয়ে নিল। হাত ছাড়তেই অবনী দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে গেল। প্রিয়া খানের কেন জানি অবনীর জন্য একটু খারাপ লাগা কাজ করলো। প্রিয়া খানের এই খারাপ লাগা কাজ করায় নিজে একটু আশ্চর্য হয়ে গেল। তার তো খুশি হওয়ার কথা, তাহলে খুশি না হয়ে মেয়েটার জন্য খারাপ কেন লাগছে? তিনি নিজেকে এই বলে সান্ত্বনা দিল, মেয়েটার সাথে তো আর তার শত্রুতা নেই, শুধুমাত্র চৈতি একটু সুখে থাকবে বলে এত কিছু, সেজন্য হয়তো একটু খারাপ লাগছে। এদিকে জাহানারা খান শক্ত কণ্ঠে বলল, এসব কি দাদু ভাই? ছি ছি ছি, এই তুমিটাকে তো আমি চিনি না। অবনীকে এরকম জঘন্য কথাগুলো বলতে তোমার একবারও বিপিকে বাঁধলো না? এরকম আচরণ কী করে করলে তুমি মেয়েটার সাথে? এখন তো আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, এই ভেবে আমি তোমাকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি। কথাটা বলে জাহানারা খান গট গট পা চালিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। বিয়ে তো আরসের কাছে এসে আরসের কাঁধে হাত রেখে পড়ল। আই নো, তুই কেন এতটা রেগে গেছিস? ছোটবেলা থেকে তোকে চিনি, একটু বোঝার ক্ষমতা আমি রাখি, তবে আমি বলবো তোর ধারণাটুকু সম্পূর্ণ ভুল। তোর হয়তো মনে হচ্ছে অবনী তোর চেয়ে আমাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু সত্যি এটাই যে অবনী আর আমার সম্পর্কটা জাস্ট ভাই বোনের সম্পর্ক, এর বাইরে ওকে আমি অন্য কিছু ভাবিই না। আর আমি যতটুকু জানি অবনীও আমাকে ভাই ছাড়া অন্য কিছু ভাবে না। তুই মেয়েটাকে অনেক বেশি হার্ট করেছিস, দ্যাটস নট ফেয়ার। কথাটা বলে বিদ্যুৎ চলে গেল। আরস বিদ্যুতের যাওয়ার পানে চেয়ে রইল। অবনী জানালার বাইরে তাকিয়ে আছে, দৃষ্টি চাঁদের দিকে স্থির, চোখ ভিজে আছে, বারবার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেই ভাবছে, কেমন করেছি আমি, যার জন্য উনি আমাকে নিজের স্ট্যান্ডার্ডটা দেখিয়ে দিল। আমি তো শুধু একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, ওনাকে ইগনোর করার আমি কে? আর ইগনোর করলে কি, না করলে কি, ওনার তাতে কী আসে যায়? অবনী একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে বলছে, পৃথিবীর সবাই মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করে, আপনিও তার ব্যতিক্রম নন মিস্টার আরস খান। আরস অবনীর পেছনে এসে দাঁড়ালো, অনুতপ্ত স্বরে অবনীকে বলল, সরি। অবনী চোখের পানিগুলো দ্রুত মুছে নিল, এক পলক পেছনে তাকিয়ে আবারও সামনে মাথা ঘুরিয়ে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। আরস বেশ বুঝতে পারছে অবনীকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আরস অবনীর হাত ধরে অবনীকে নিজের দিকে ঘোরালো। অবনী ব্যথায় আহ করে উঠল। আরস অতটা জোরে ধরেনি হাত, তবু অবনীকে ব্যথা পেতে দেখে নিজের হাতটা সরিয়ে দেখল, তখন হাতটা জোরে চেপে ধরায় রাত অসম্ভব লাল হয়ে আছে হাত, যেন টোকা দিলে রক্ত গড়িয়ে পড়বে, দাগ পড়ে গেছে। আরস অনুতপ্ত কণ্ঠে অবনীকে বলল, আই এম সরি অবনী, আই এম রিয়েলি সরি। অবনী তার ছিল্লে স্বরে বলল, সরি? আপনি কেন সরি বলবেন, তা আবার আমার মতো একটা মেয়েকে যার কোনো স্ট্যান্ডার্ড নেই? না, ইগনোর দেখাতেও যেমন স্ট্যান্ডার্ড লাগে, কারো থেকে সরি অ্যাকসেপ্ট করতেও মিনিমাম স্ট্যান্ডার্ড লাগে, প্রয়োজন, সে যেটা আমার নেই।
দয়া করে সরি বলে আমার মতো গরিব ঘরের মেয়েকে লজ্জা দিবেন না প্লিজ। আমি জানি আমার আপনাকে রিকোয়েস্ট করার মতো সেই যোগ্যতাটুকুও নেই, তবুও বলছি প্লিজ দয়া করে সরি বলে আমাকে লজ্জিত করবেন না। আরস কানে হাত দিয়ে বলল, এই আমি কানে ধরলাম। সত্যি বলছি, আমি আর কখনো তোমাকে এভাবে হার্ট করব না। বিশ্বাস করো, আমি তোমাকে এতটা হার্ট করতে চাইনি। তুমি হঠাৎ কেন যে মাথাটা এরকম গরম হয়ে গেল নিজেও জানি না। গরম মাথা হলেও কথাগুলো কিন্তু একটাও ভুল বলেননি আপনি। প্রতিটা কথাই সত্যি ছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার যা শাস্তি দেওয়ার তাও দাও, তবুও এভাবে কষ্ট পেও না প্লিজ। তুমি যদি এভাবে কষ্ট পাও, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অবনী। এর জন্য যদি নিজের প্রাণ দিতে হয় আমি তাতেও রাজি। কথাটা শুনে অবনী বুক ধুপ করে উঠল। সত্যি, যদি আরো উল্টো পাল্টা কিছু করে বসে। অবনী তাই সব কিছু কষ্ট বিসর্জন দিয়ে বলল, আমি কষ্ট পাইনি, আপনার উপরও রেগেনি। তবে ভবিষ্যতে কাউকে কিছু বলতে ভেবে বলবেন। কাউকে কিছু বলার আগে একবার ভাবেন অপর পাশের মানুষটা কথাগুলো কিভাবে নিচ্ছে। তার জায়গায় নিজে থাকলে কি করতেন। আরস অবনীর হাত জোড়া ধরে বলল, মানুষ মাত্রই ভুল হয় অবনী, আমিও না হয় ভুলটা করে ফেলেছি। মানুষ যখন একের অধিকবার একই ভুল করে তখন সেদিকে অন্যায় হিসেবে গণ্য করা হয়। আই প্রমিস এরকম ভুল আর কখনো হবে না। স্মাইল। আরসের কথায় অবনী মৃদু হাসি দিল। আরস ফার্স্ট এড বক্স নিয়ে অবনীর হাত মেডিসিন লাগিয়ে দিল। তারপর অবনীকে বলল, চলো আমরা দুজনে ঘুরতে যাব। অবনী বলল, না, এখন আর যাওয়ার মুড নেই। এখনও রেগে আছো? না। তাহলে? এমনি ভালো লাগছে না। তাহলে কি আমি ধরে নেব তুমি রেগে আছো? আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। অবনীর কথায় আরস কিছুটা হালকা অনুভব করলো। এতক্ষণ পর্যন্ত অনুতাপের ভার বয়েছিল। রাতের আধার, ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির আলোয় দুজন দিঘির পাড়ে হাঁটছে। রাস্তার পাশে সারিবদ্ধ গাছ, শো শো বাতাস বইছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে অবনীর। আরস অবনীর হাতে হাত রাখতে চেয়েও রাখল না। আরস দুটো আইসক্রিম নিল, একটা নিজের জন্য, অন্যটা অবনীর জন্য। অবনী আইসক্রিম খাচ্ছে আর সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর এদিকে যে আরস এক দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে আছে সেদিকে অবনীর খেয়ালই নেই। তারা দুজন একটি বেঞ্চিতে বসে প্রকৃতির মনোরম বাতাস উপভোগ করছে। তখন আরস গান গাইতে শুরু করলো। তুমি থাকো দূর আড়ালে, বোঝো না কেন যে আমায়, কত শত বাহানা একটু পাওয়ার আশায়। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দেব খরস্রোতা নদী। অবনী বিস্মিত দৃষ্টিতে আরসের দিকে তাকিয়ে রইল। আরস অবনীর দিকে তাকালো। অবনী তখনও আরসের দিকে চেয়ে রইল। অবনীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরস বলল, এভাবে তাকিয়ে আছো কেন? এরকম মন জোরানো পরিবেশে থাকলে আমার গান গাইতে ভালো লাগে, তাই একটুখানি গাইলাম। আরসের কথায় অবনীর ঘোর কাটে। অবনীর চোখ নামিয়ে নিল। অবনী চুপ করে আছে দেখে আরস বলল, কি ব্যাপার, কেমন গাইলাম বললে না তো? সুন্দর, শুধুই সুন্দর। আরসের কথায় অবনী আবার অবাক হয়ে আরসের দিকে তাকিয়ে রইল। আরস বিদ্যুতের সাথে ডক্টরের কাছে গিয়েছিল। বাসায় এসে রুমে ঢুকতেই দেখলো পুরো রুম অন্ধকার হয়ে আছে। রুম অন্ধকার দেখে আরস একটু আশ্চর্য হলো। লাইট অন করতেই দেখলো পুরো ঘরে বিভিন্ন জায়গায় আই এম সরি লেখা। ফ্লোরের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে সরি লেখা। অবনী মুখের সামনে একটা কার্ড ধরে রেখেছে, তার মধ্যে বড় একটি সরি লেখা আছে। কার্ডটি অবনী নিজে বানিয়েছে। অবনী ধীরে ধীরে মুখের সামনে থেকে কার্ডটি নামালো। দেখলো আরস দরজার সাথে হেলান দিয়ে বুকের মধ্যে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। অবনী কার্ডটি সরাতেই আরও সামনের দিকে তাকিয়ে এগিয়ে এসে অবনীর চোখ থেকে পানি মুছে দিল। আরস অবনীর গালে হাত রেখে বলল, তাকাও আমার দিকে। কি হলো, তাকাও। অবনী তাকাতে আরস বলল, কেঁদে কেঁদে যে চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছ, এতে তো অল্প বয়সে চোখ হারিয়ে অন্ধ হয়ে বসে থাকবে। আমি যদি মেঘনাকে বিয়ে করে বাসায়ও নিয়ে আসি, তুমি তো জানতেই পারবে না। তাহলে গোয়েন্দাগিরি করবে কিভাবে? অবনী তবুও চোখের পানি ফেলছে। আরস কথাটা বলেছিল অবনী যাতে কান্না থামিয়ে ঝগড়া করে, কিন্তু অবনী কেঁদেই যাচ্ছে। অবনীকে কাঁদতে দেখে আরস বলল, ওই দেখো, আবার কেন কাঁদছো? আমি কি তোমাকে বকা দিয়েছি? দেইনি তো তাহলে শুধু 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 কাঁদছো কেন? তুমি তো জেনে বুঝে কিছু করনি, তাই না?
তাহলে কেন নিজেকে ব্লেম করছো? অবনী কাঁদতে কাঁদতে বলল, আপনি তো জানতেন আপনার ঝালে অ্যালার্জি আছে, তারপরেও কেন আপনি স্যুপটা খেয়েছিলেন? তুমিই তো বললে তুমি কষ্ট করে রান্না করেছো, খাবার যেমনই হোক আমি যাতে পুরোটা খেয়ে নিই। আমি বলবো আর আপনি এভাবে খেয়ে নেবেন? আমি যদি আপনাকে সুইসাইড করতে বলি, আপনি কি সুইসাইড করবেন? যদি করিও তোমার কি তাতে আসে যায়? আমি মরলেও বা তোমার কি আসে যায়? হ্যাঁ সেই তো, আমি তো আপনার কেউ নই, আমার কোনো কিছু আসে যায় না। আমি তো শুধুমাত্র সম্পত্তির লোভেই। আর কিছু বলার আগে আরশ অবনীর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। এসব কথা আমি নেক্সট টাইম আর শুনতে চাই না। চলো দুজনে একসাথে ঘুরে আসি। কোথায়? গেলেই দেখতে পাবে। আমি যেতে পারবো না। হোয়াই? আমার অনেক ফাইল চেক করার বাকি আছে। কালকের মধ্যে ফাইলগুলো বসকে না দিলে আমার রেজিগনেশন লেটার ধরিয়ে দেবে। আরও ঠোঁট চেপে হেসে বলল, ওকে, আমি তোমার বসকে রিকোয়েস্ট করব যাতে তোমার রেজিগনেশন লেটার না ধরিয়ে দেয়। যাও রেডি হয়ে না। অবনী নীল শাড়ি পরে নিল, যাতে নীল কালার কাচের চুড়ি, সিম্পল সাজ। আরশ নীল কালার পাঞ্জাবি পরে নিল, সানগ্লাসটি বুকের মধ্যে পাঞ্জাবিতে ঝোলানো। দুজন একসাথে নিচে নেমে এলো। জাহানারা খান সোফায় বসেছিলেন। তাদের একসাথে নামতে দেখে বলল, দাদু ভাই, তুমি মিষ্টিকে নিয়ে কোথায় যাচ্ছ? জি দাদু, আমরা একটু বাইরে যাচ্ছি। জাহানারা খান একটু ঠাট্টার ছলে অভিমানে সুরে বলল, দাদু ভাই, তোমার কি মনে হচ্ছে না তুমি আমার থেকে কেমন দূরে সরে যাচ্ছ? আরও অবাক হয়ে বলল, কই দাদু, আমি কেন তোমার থেকে দূরে সরে যাব? সরেছ তো। আগে তোমাকে আমাকে জানেমান ছাড়া কথাই বলতে না, আর এখন জানেমান তো দূরের কথা, চোখের সামনে না পড়লে খোঁজও মেলে না তোমার। ব্যাপার কি? আরশ দাদুর কথায় মাথা চুলকিয়ে বলল, সরি জানেমান, ভুল হয়ে গেছে। তুমি আমার প্রথম বউ বলে কথা। এখন তুমিই বলো, তোমার সতীনকে নিয়ে একটু ঘুরতে যাব কি? জাহানারা খান আরশের কান টেনে বলল, খুব দুষ্টু হয়ে গেছিস তাই না? ভারী বজ্জাত হয়ে গেছিস। আমার হাতে মার খেতে না চাইলে মিষ্টি নিয়ে বের হ। জোর হুকুম মহারানী। কথাটা বলে আরশ সানগ্লাস পরে অবনীকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের ঝাড় পানে তাকিয়ে রইল জাহানারা খান। হেসে দিলেন। আরশ আজ বাইক নিয়ে ঘুরতে বের হলো। বেশি কিছু দূর জার্নির পর তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালো। তারপর দুজনে একসাথে সামনের দিকে পা বাড়ালো। আরশ বলল, এটা আমার ফেভারিট প্লেস। মাঝখানে রাস্তা, দুপাশে সারিবদ্ধ গাছ, বাহারি রকমের ফুল, ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির আলোয় প্লেসটা আমার খুব ভালো লাগে। আমার যখন খুব মন ভালো থাকে তখন এই প্লেসে আসি। আবার স্পেশাল ডেতেও এখানে আসি। মন খারাপ থাকলেও এই প্লেসে আসি। তবে দীর্ঘদিন এই প্লেসে আসা হয়নি। অবনী জিজ্ঞাসা ভঙ্গিতে বলল, কেন? আমি চেয়েছিলাম কোনো এক সময় যখন আমার জীবনে স্পেশাল কেউ থাকবে তখন তাকে নিয়ে এই প্লেসে আসবো। আরশের কথায় অবনী বিস্মিত হয়ে বলল, কিন্তু আমি তো আপনার স্পেশাল কেউ নই, আমাকে নিয়ে কেন আসলেন? অবনীর কথায় আরশ অবনীর দিকে এক পলক চেয়ে আরশের দিকে দৃষ্টি স্থির করে বলল, চলো সামনে যাওয়া যাক। আপনি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছেন। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। সব প্রশ্নের জবাব হয় না, কখনো কখনো নীরবতার মাঝেই নিজের উত্তর লুকিয়ে থাকে। আরও সেরকম ঘোরানো পেঁচানো উত্তরে অবনীর মনে হাজারো প্রশ্ন, কৌতূহল ঘুরপাক খাচ্ছে। পরদিন তারা দুজন অফিসে গেল। অবনীর কাছে আজ কেন জানি ভালো লাগছে। কোনো এক অজানা কারণে অবনীর বারবার মনে হচ্ছে আরশকে কেন রহস্যের ক্লু দিল। কিন্তু কি? অবনী ক্যাবিনে বসে নিজেই বলছে, আচ্ছা উনি কি বোঝাতে চাইল? আমি কোনো স্পেশাল কেউ, সেজন্যই নিয়ে গেছে, নাকি অন্য কিছু? ধ্যাত, আমি ওনাকে নিয়ে একটু বেশিই ভাবছি। আমি কেন অন্য স্পেশাল কেউ হতে যাব? আমি যদি ওনার স্পেশাল কেউ হতাম, উনি কি আমাকে অফিস থেকে বের করে দিত? ধুর, এসব নিয়ে ভাবতে ভাবতে আমার মাথাটা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কাজে মনোযোগ দেই, পরে ওই বজ্জাত বেটা গিরগিটির মতো রূপ বদলাতে 1 সেকেন্ডও সময় নেবে না। এদিকে আরশ চেয়ারে হেলান দিয়ে কপালে হাত রেখে কিছু একটা ভাবছিল। হঠাৎ একটি টেলিফোন আসায় আরশ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। আরশ টেলিফোন কানে নিতেই ওপাশ থেকে কল এলো। স্যার, একটি মেয়ে আপনার সাথে ইমার্জেন্সি দেখা করতে চাইছে। বলছে আপনার পরিচিত কেউ। আমি কি তাকে
ক্যাবিনে পাঠিয়ে দিব? জি, পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর একটি মেয়ে ভেতরে প্রবেশ করলো। মেয়েটি দেখে আরসের কপালে ভাঁজ পড়ল। আরস চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, তুই এখানে? ভয় নেই আরস, আজ আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। বিশ্বাস করবি কিনা জানি না, তবে এটা সত্যি, আমি যা করেছিলাম তোকে ভালোবেসে করেছিলাম। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার বোঝা উচিত ছিল তুই বিবাহিত। তো এখন আমি কি করতে পারি? কিছু করতে হবে না, আমি শুধু তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মনে হয়েছিল তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন ক্ষমা করবি কিনা সেটা। এটুকু বলে চৈতি চোখে হাত দিয়ে বলল, কি যেন চোখে পড়েছে। আরস, প্লিজ একটু দেখ না কি হয়েছে আমার চোখে। উফ, চোখে খুব জ্বালা করছে। আরসের চৈতির জন্য মায়া হলো। সে তো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছে। আরস চৈতিকে চেয়ারে বসিয়ে চৈতির মুখে ফু দিচ্ছিল। ওই সময় অবনী কতগুলো ফাইল হাতে নিয়ে আরসের ক্যাবিনে প্রবেশ করলো। কিন্তু চোখের সামনে যা দেখলো তাতে অবনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। অবনীর হাতের ফাইলগুলো থপ করে নিচে পড়ে গেল। ফাইল পড়ার শব্দে আরস চমকে পেছনে ফিরে তাকালো, দেখলো অবনীকে। অবনী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। আরস দ্রুত পায়ে গিয়ে অবনীকে নিজের সাথে আগলে নিল। জ্ঞান ফিরতে অবনীর চোখের সামনে আরসকে দেখতে পেল। আরস অবনীর গাল হাত রেখে বলল, অবনী তুমি ঠিক আছো তো? অবনী আরসকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, খবরদার, অপমান, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। লজ্জা করে না? আপনার চৈতির সাথে রঙ্গলীলা করে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। ছি। অবনী হাত উঠিয়ে আরসকে থামিয়ে বলল, থাক, কিছু ভুল বিবেচনা করার মতো জ্ঞান আমার রয়েছে মিস্টার আরস খান। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন, আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। কথাটা বলে অবনী কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে গেল। সারাটা দিন পেরিয়ে গেছে, অথচ আরস অবনীকে একটা কলও দেয়নি। অবনীর যেন বুক ভেঙে কান্না আসছে। অবনী কিছুক্ষণ পর পর মোবাইল চেক করছে, কিন্তু না, কোনো কলই আসেনি। অবনীর মনে অভিমানের পাল্লা আরও বেশি ভারী হলো। অবনী ডিসিশন নিয়েছে আরসের সাথে আর কথা বলবে না। বারান্দায় দাঁড়িয়ে অবনী চোখের পানি ফেলছে আর নিজে নিজেই বলছে, আপনি এতটা খারাপ। আমার রাগ অভিমান কোনো কিছুতে আপনার কিছু যায় আসে না। অবশ্য কিছু কেন যায় আসবে? আমি তো আর আপনার কেউ নই। আপনি তো আর আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। তাহলে কি সব আপনার দয়া ছিল? সারাটা দিন আমার কিভাবে কেটেছে একবারের জন্য জানতে চাননি। আমি ঠিক ছিলাম। সত্যি আমার স্পেশাল কেউ নেই। আপনার আপনার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই। তখনই অবনীর মোবাইলে একটা কল আসে। কলটি রিসিভ করতে ওপাশ থেকে শব্দ এলো, বোন, আমি গাড়ি নিয়ে নিচে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি নিচে আয়। আরসের অবস্থা বেশি ভালো না, তোকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। কথাটা শুনে অবনী চমকে উঠল। হাত থেকে মোবাইলটা ধপ করে নিচে পড়ে গেল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অবনী দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। কারো থেকে বলেও আসেনি তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আরসের অবস্থা বেশি ভালো না। আরসের বিপদ আরও কিনা নিজের কথাই ভেবে যাচ্ছিল। একবারও মাথায় আসলো না আরসের এত দেরি কেন। অবনী বিদ্যুতের সাথে গাড়িতে গিয়ে বসলো। বিদ্যুৎ গাড়ি ড্রাইভ করছে আর অবনী অপেক্ষার প্রহর গুনছে কখন আরসের কাছে গিয়ে পৌঁছাবে। অবনী কাঁদতে কাঁদতে বলল, ওনার কি হয়েছে ভাইয়া? তুমি কেন আমাকে পরিষ্কার করে কিছু বলছো না? আমাকে খুলে বলো প্লিজ, ওনার কি হয়েছে? কোনো এখন এত কথা বলার সময় নেই, গেলে তো নিজের চোখেই দেখবি নাকি? একটা বাড়ির সামনে গাড়ি থামতেই অবনী দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরের দিকে গেল। বাড়ির ভেতরে প্রবেশের পর অবনী দেখলো কেমন আঁধার হয়ে আছে। আবছা আলোয় দেখা যাচ্ছে কেউ যেন সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে কাউকে এরকম দাঁড়াতে দেখে অবনী আতঙ্কে উঠল। অবনী সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতেই যখন আরসকে পরখ করলো, অবনী এক সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আরসকে জড়িয়ে ধরলো। তবু অবনীর বুক কাঁপছে, যেন সব স্বপ্ন মনে হচ্ছে। আরস বেশ বুঝতে পারছে অবনী খুব ভয় পেয়েছে। অবনী কাঁদতে কাঁদতে বলল, আপনি এত খারাপ কেন বলুন? আপনি খুব খারাপ একটা মানুষ। আপনার কিছুই হয়নি, অথচ আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর একটু হলেই তো আমার দম বন্ধ হয়ে আসছিল। অরস অবনীকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, ভালোবাসো আমাকে? না, একটু। কথা বলে অবনী পেছন ঘুরে চলে যেতে নিলে আরস অবনীর হাত ধরে
হ্যাচকা টানে নিজের কাছে আনলো। তুমি না বললেও আমি তোমার মনের কথাটা বুঝতে পারি অবনী। তুমি আমাকে ভালো না বাসলেও আমার পাশে অন্য কেউ দেখে এভাবে রিয়্যাক্ট করতে না। তোমার আমাকে ভালো ঝাল খাওয়ানো, রাগ করা, অভিমান করা, আমার পেছনে গোয়েন্দাগিরি করা, সব কিছুতেই আমি তোমার চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। আরও অবনীকে পেছনে ঘুরিয়ে অবনীর চোখটা বেঁধে দিল। একই চোখ কেন বাঁধলেন? চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যেখানেই নিয়ে নেই, মেরে ফেলতে নিব না নিশ্চয়। আমার উপরে এটুকু বিশ্বাস নেই? আমি সেটা বলছি নাকি? আমি বলা অবধি চোখ খুলবে না কিন্তু। আরস অবনীকে নিয়ে ছাদে গেল। তারপর অবনীকে বলল, এবার চোখ খুলতে পারো। চোখ মেলে অবনী পুরোই বিস্মিত হয়ে গেল। চারপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, চারপাশে নিভু নিভু মোমবাতি জ্বলছে। লাইটের রঙিন আলোয় পুরো ছাদকে আলোকিত করে রেখেছে। গোলাপের পাপড়ি ছাদের ফ্লোরে ছড়িয়ে আছে। লাল বেলুন দিয়ে সাজানো ছাদের ফ্লোরে দাঁড়িয়ে আছে। লাল বেলুন দিয়ে লাভ সাজানো, তার অক্ষরে তার ভেতর লাইটিং করা। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা আছে, আই লাভ ইউ অবনী। আরস অবনীর সামনে হাঁটু গেড়ে বসে অবনীর দিকে একগুচ্ছ লাল আর সাদা গোলাপ ধরে মোলায়েম কণ্ঠে বলল, তোমাকে ভালোবাসি কতখানি জানি। হবে কি তুমি আমার রাজ্যের রানী? প্রেম হয়ে এলি তুই আমার এই জীবনে। ভালোবেসে রবে কি আমারই ভুবনে? কি করে বলবো মুখে তোমায় ভালোবাসি? বুঝে নিতে পারো না দেখে মুখের হাসি? রাগ করে না অবনিকা, তোমায় বড় ভালোবাসি, তাই তো কত দূর থেকেও তোমার কাছে ফিরে আসি। আজ এই সময় থাকবে আমার মনে, তোমার আমার মিলন হলো এই শুভ দিনে। থাকো যদি কাছাকাছি, মনে হয় বেঁচে আছি। তুমি ছাড়া এলোমেলো পৃথিবী, আমার এই মনটা যে তোমার। উইল ইউ বি দ্য কুইন মাই কিংডম? অবনী আরসের হাত থেকে ফুলগুলো নিয়ে বলল, ধন্যবাদ আমাকে এত সুন্দর ফুলগুলো দেওয়ার জন্য, বাট সরি, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। আরস উঠে দাঁড়িয়ে বলল, অবনীর বাহুতে হাত রেখে অবনীর চোখে চোখ রেখে বলল, কেন, তোমার পছন্দ হয়নি? হয়েছে, বাট রাজাবিহীন রাজ্যের আমার কোনো প্রয়োজন নেই। রাজাবিহীন রাজ্য মানে? রাজাবিহীন রাজ্যই তো। আমার রাজ্যেও রাজা আমার হবে, রাজ্য আমার হবে, যে সেখানে চৈতি মেঘনার মতো কোনো ডাইনি উকি দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু আপনার রাজ দরবার আজ বাজারের মাছ দরবারের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার তো মনে হচ্ছে না। আমি চাই আমার এমন একটা রাজ্য যেখানে শুধু আমি রাজত্ব করব, অন্য কেউ তার আশেপাশেও আসার দুঃসাহস দেখাবে না। আরস নিজ শব্দে হেসে অবনীর গালে হাত রেখে বলল, তুমি ছাড়া এই মন আর কেউ পাবে না। আজ থেকে তোমার এই মনের রাজত্ব, আমার এই মনের রাজত্ব শুধুই তোমার। অন্য কেউ উকি দেওয়ার সাহসই পাবে না। কেউ উকি দিতে আসলেও আমি বলে দেব, খালা মাপ চাই, আপনার থেকেও ভারী মিষ্টি, অভিমানী, সুন্দরী, হিংসুটে আর ঝগড়াটে বউ আমার বাড়িতে আছে।